লন্ডনে অ্যাসিড হামলা বেড়ে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ, প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান, সতর্ক থাকার পরামর্শ কমিউনিটি নেতাদের। কাতারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখার ঘোষণা ট্রাম্পের। সৌদি জোটের সঙ্গে চলমান সংকটের রাতারাতি সমাধান সম্ভব নয়, মন্তব্য কাতারের পররাষ্ট্রমন্ত্রীর। মার্কিন নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের দাবি ডেমোক্র্যাটদের। ট্রাম্পের ছেলের সঙ্গে রুশ আইনজীবীর বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক সোভিয়েত গোয়েন্দা। এবং কোনো সমঝোতা ছাড়াই শেষ হল সিরিয়ার 7ম পর্বের শান্তি আলোচনা। নতুন করে আলোচনায় আগ্রহী নয় সরকার, অভিযোগ বিরোধী দলের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। লন্ডনে অ্যাসিড হামলার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। যে কোনো সময় উগ্রবাদীদের বিদ্বেষমূলক হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা তাদের। এই অবস্থায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রবাসীদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। একই সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী দল লেবার পার্টি ও স্থানীয় কর্তৃপক্ষ। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উত্তর পূর্ব লন্ডনে বৃহস্পতিবার রাতে অ্যাসিড হামলার শিকার হয়ে আহত হন অন্তত 5 জন। মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে একই ধরনের 5টি ঘটনায় আহতদের মধ্যে একজন বাংলাদেশি গাড়ি চালকও রয়েছেন। তবে মাথায় হেলমেট থাকার কারণে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার কথা জানালেন জাভেদ হোসেন নামের এই প্রবাসী। খেয়াল করছি আমার লেফটে দিয়ে যাইয়া তারা অ্যাসিড লইয়া বইছে, আর আমি ডিসাইড করছি রাইটে দিয়ে লইয়া যাইতাম। ওই সময় আখতা আমার মুখ ফানির লেখা নাইয়া পড়ছে খুব শব্দ করে। আমার হেলমেট আছিল, আমি মোটর সাইকেল লইয়া আসলাম, আমার হেলমেট আছিল। লিটারালি আমি রাইটে দিয়ে সাবাত আসলাম, এর লাগি অ্যাসিডটা বাউন্স খাইয়া আমার হেলমেটও বাউন্স খাইয়া লেফটে দিয়ে পড়ে গেছে। পূর্ব লন্ডনের হেকনি, ইজলিংটন, ক্লেপটন এবং স্টোক নিউটন এলাকায় এসব আক্রমণের ঘটনা ঘটে। এই ঘটনার পর পুরো কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আতঙ্কিত না হয়ে প্রবাসীদের আরো বেশি সতর্ক হওয়ার পাশাপাশি যে কোনো অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। লন্ডনে অ্যাসিড সন্ত্রাস এটা একটা আমাদের কমিউনিটিতে খুবই আতঙ্ক, এবং গতকাল যে ঘটনাগুলো ঘটেছে বারবার আমরা ইন্টারনেটে এবং সোশ্যাল মিডিয়ায় খুবই তুলপাড় চলছে। এ নিয়ে প্রশাসন এবং কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে যেন সবাই আমরা আমাদের কমিউনিটিকে সজাগ করি। আমরা অ্যাসিড অ্যাটাকের ঘটনায় বাঙালি কমিউনিটির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা চাই সরকার এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যাতে পুলিশ বিহিত ব্যবস্থা নেয় অ্যাসিড অ্যাটাকের বিরুদ্ধে। এদিকে লন্ডন কর্তৃপক্ষের পাশাপাশি ব্রিটেনের বিরোধী দলীয় নেতারা লন্ডনে একের পর এক অ্যাসিড হামলার তীব্র নিন্দা জানিয়ে এমন তৎপরতা বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। I think carrying acid should in itself be an offence in the same way that carrying a knife is an offence. At the moment, it's only an offence if it can be proved that you've got malicious intent. I think the reality is we do not want people walking around the streets. বৃহস্পতিবারের অ্যাসিড আক্রমণে জড়িতদের ধরতে শহর জুড়ে পুলিশ অভিযান জোরদার করা হয়েছে। এরই মধ্যে ওই ঘটনায় জড়িত সন্দেহে 15 ও 16 বছরের 2 কিশোরকে আটক করেছে পুলিশ। এই হামলার কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি ব্রিটেনে বিদ্বেষমূলক বিভিন্ন কর্মকাণ্ড বেড়ে যাওয়ার মধ্যেই একের পর এক অ্যাসিড হামলার খবর পাওয়া যাচ্ছে। এক হিসেব মতে 1 বছরে লন্ডনে 119টি অ্যাসিড আক্রমণের ঘটনা ঘটেছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সৌদি আরব সহ উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে কাতারের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও দোহার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংকট সমাধানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গেও টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এদিকে সৌদি জোটের সঙ্গে যে সংকট চলছে তা রাতারাতি সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। বৈরিতা নিরসনে উপসাগরীয় দেশগুলোতে সফরের সিদ্ধান্ত নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সৌদি জোটের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের জেরে শুক্রবার তুর্কি সফরে যান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। পরে আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোলুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি জোটের সঙ্গে যে কূটনৈতিক সংকট শুরু হয়েছে তা একদিনে সমাধান সম্ভব না। সংকট নিরসনে মধ্যস্থতা করার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মধ্যপ্রাচ্য সফর ব্যর্থ হওয়ার পরই এমন মন্তব্য করল দোহা। সৌদি আরব ও তার মিত্র দেশগুলো কাতারের বিরুদ্ধে
বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের যে অভিযোগের ধোঁয়া তুলছে তা আবারও উড়িয়ে দেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরব সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ তুলে গেলেও 40 দিনে এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। আমরা সব সময় আলোচনার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা করছি, কিন্তু তারা কারো আহ্বানেই সাড়া দিচ্ছে না। আন্তর্জাতিক আইন, একটি দেশের সার্বভৌমত্ব, এমনকি মত প্রকাশের স্বাধীনতার উপরও তাদের ভ্রুক্ষেপ নেই। সংবাদ সম্মেলনে কাতারের যে কোনো ক্রান্তিকালে পাশে থাকার অঙ্গীকার করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সংকট সমাধানে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান উপসাগরীয় দেশগুলোতে সফরে যাবেন বলেও জানান তিনি। এছাড়া কাতারে তুর্কি সামরিক ঘাঁটি বন্ধে সৌদি জোটের দাবি অগ্রহণযোগ্য উল্লেখ করে তা আবারও প্রত্যাখ্যান করে আঙ্কারা। সংকট সমাধানে নির্দিষ্ট সময় বলতে না পারলেও আমরা আশা করি কোনো এক সময় আমরা সমাধানে আসতে পারব। তুরস্ক কাতারের উপর সমর্থন অব্যাহত রাখবে। আমাদের প্রেসিডেন্ট উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোতে সফরের সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে নির্দিষ্ট সময় বলতে না পারলেও আশা করি আগামী সপ্তাহে সফরের তারিখ আপনাদের জানাতে পারবো। আমরা একে অপরের সাথে ভাই হয়ে পাশে থাকতে চাই, কারোর সঙ্গেই আমাদের দ্বন্দ্ব নেই। কূটনৈতিক সংকট নিরসনে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও ফোন আলাপের বিস্তারিত জানানো হয়নি। এছাড়া টেলিভিশন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও দোহার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখার কথা জানান। কাতারের অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। চলমান উত্তেজনার মধ্যেই যৌথ নৌমহড়ায় অংশ নিতে জাহাজ পাঠিয়েছে যুক্তরাজ্য। সামরিক চুক্তির অংশ হিসেবে কাতারের সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করতে এ যৌথ নৌমহড়া বলে জানায় দোহা। 5 জুন সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ এনে কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। সম্পর্ক পুনর্গঠনে কাতারকে 13টি শর্ত দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে দোহা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। মার্কিন নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে এবার স্বাধীন তদন্তের দাবি তুলেছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। নির্বাচনের আগে রুশ আইনজীবীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বৈঠক ও ইমেইল চালাচালি রুশ হস্তক্ষেপের অভিযোগ আরও জোরদার করেছে বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি। এদিকে গত বছরের জুনে ট্রাম্পের ছেলের সঙ্গে রুশ আইনজীবীর বৈঠকে সাবেক সোভিয়েত ইউনিয়নের এক গোয়েন্দা কর্মকর্তা সহ 8 জন উপস্থিত ছিলেন বলে গণমাধ্যমের খবর প্রকাশিত হয়েছে। তবে নির্বাচনে কোনো ধরনের রুশ সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক এক উপদেষ্টা। মার্কিন নির্বাচনে সম্ভাব্য রুশ হস্তক্ষেপ প্রসঙ্গে শুক্রবার কংগ্রেসের গোয়েন্দা বিষয়ক কমিটির শুনানিতে অংশ নেন ট্রাম্পের সাবেক নির্বাচনী উপদেষ্টা মাইকেল ক্যাপুটো। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে গত বছরের মার্কিন নির্বাচনী প্রচারে রাশিয়ার কোনো ধরনের যোগাযোগ থাকার কথা অস্বীকার করেন তিনি। নির্বাচনী প্রচারের আগে কিংবা প্রচারণা চলাকালে কখনোই আমি রাশিয়ার কারো সঙ্গে কোনো যোগাযোগ করিনি। এমনকি নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত কারো রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের খবরও শুনিনি। আমি যা যা জানি তদন্ত কমিটির কাছে তা সবটুকু তুলে ধরেছি। মার্কিন গোয়েন্দা সংস্থা ও সিনেট কমিটির তদন্তের মধ্যেই নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট দলীয় এই নেতা। রুশ আইনজীবীর সঙ্গে ট্রাম্প জুনিয়রের বৈঠক প্রসঙ্গে একের পর এক গোপন তথ্য বেরিয়ে আসছে। এখানে এমন অনেক কিছু ঘটে থাকতে পারে যা সুনির্দিষ্টভাবে তদন্ত ছাড়া বেরিয়ে আসবে না। বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হয়েছিল এবং কেন সে বৈঠক হয়েছিল তা জানার অধিকার মার্কিন জনগণের আছে। এর মধ্যেই গত বছরের জুনে নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবী নাতালিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ছেলের বৈঠকে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন সাবেক সোভিয়েত গোয়েন্দা কর্মকর্তা রিনাদ আখমেতশিন। বর্তমানে তিনি রুশ মার্কিন লবিস্ট হিসেবে কাজ করছেন। এর আগে বৈঠকে 4 জনের উপস্থিতির বিষয়ে জানা গেলেও তাতে মোট 8 জন উপস্থিত ছিলেন বলে জানিয়েছে গণমাধ্যম। এদিকে রুশ আইনজীবীর সঙ্গে ট্রাম্প জুনিয়রের বৈঠকের বিষয়ে কোনো তথ্য থাকার কথা অস্বীকার করেছে রাশিয়ার সরকারি আইনজীবীর কার্যালয়। দফতরের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রধান ডেনিস গুর্নিস আরটিকে এক সাক্ষাৎকারে মার্কিন নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের অভিযোগ পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ওবামা কেয়ার বাতিল করে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির বিরোধিতাকারী মার্কিন নাগরিকের সংখ্যা বেড়েছে। নতুন এক জরিপে দেখা গেছে 61% মার্কিন এ স্বাস্থ্যনীতির বিরোধিতা করেছেন। গত মাসের জরিপে স্বাস্থ্যনীতির বিরোধিতাকারী ছিল 55%। দ্য কায়সার ফ্যামিলি ফাউন্ডেশনের সবশেষ জরিপ থেকে এ তথ্য জানা যায়। বৃহস্পতিবার সিনেটে সংশোধিত স্বাস্থ্যনীতি উত্থাপন করা হয়। আগামী সপ্তাহে এ নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তবে আগের মতো এখনো রিপাবলিকান সিনেটররা এ বিল নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি। তাদের অনেকেই ট্রাম্পের স্বাস্থ্যনীতির বিরুদ্ধে। এমনকি বৃহস্পতিবার সংশোধিত নতুন স্বাস্থ্যনীতি উত্থাপনের পরপরই 2 জন রিপাবলিকান সিনেটর এর বিরোধিতা করেছেন।
based on the experience of the last 7 years, I think it's fair to say that Obamacare has been a failed experience. যুক্তরাষ্ট্রে বন্দুক সংক্রান্ত সহিংসতা বেড়ে যাওয়ায় এর প্রতিবাদে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। শুক্রবার দেশের ভার্জিনিয়ায় তীব্র তাপদাহের মধ্যে বিচার বিভাগের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সাধারণ মার্কিনদের নিরাপত্তায় অস্ত্র আইনে সংশোধনের দাবি জানান বিক্ষোভকারীরা। তারা বলেন সাম্প্রতিক সময় বন্দুকধারীদের হামলার পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। পরিস্থিতি উত্তরণে এখনই প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। এর আগে গেল জানুয়ারি মাসে ওয়াশিংটনেও এ ধরনের প্রতিবাদ র্যালির আয়োজন করা হয়। মূলত বিভিন্ন সংগঠনের উদ্যোগে ফেসবুকে সচেতনতার মাধ্যমে এ ধরনের প্রতিবাদের আয়োজন করা হয়। এবার জাতিসংঘের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলেও পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালিয়ে যাবে। তিনি বলেন, ৪ জুলাই উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের যে পরীক্ষা চালিয়েছে এটি তার দেশের অধিকার। যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের হুমকি থেকে নিজ দেশকে রক্ষা করতেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞদের ধারণা, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আলাস্কায় আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে উত্তর কোরিয়া। এরপরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডাকা বৈঠকে পিয়ংইয়ং এর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি খসড়া প্রস্তুত করে যুক্তরাষ্ট্র। এর আগে গত বছরে ক্ষেপণাস্ত্র কার্যক্রম অব্যাহত রাখায় দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। উত্তর কোরিয়া বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা শেষ না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র এবং পরমাণু কার্যক্রম চালিয়ে যাবে। Scenarios are a limited preemptive attack by the US, a first strike by the North, and a sudden escalation of আন্তর্জাতিক সময় আরো দেখবেন। তুরস্কের সেনা অভ্যুত্থান চেষ্টার প্রথম বর্ষপূর্তি আজ। দেশ জুড়ে নানা কর্মসূচির পরিকল্পনা, নতুন করে ৭,০০০-এর বেশি সরকারি কর্মকর্তা বরখাস্ত। কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো জেনেভায় ৭ম পর্বের সিরিয়া শান্তি আলোচনা। এই পর্বের আলোচনায় ৪টি ইস্যুর মধ্যে জঙ্গি বিরোধী লড়াইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে জানিয়েছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। এদিকে আবারও সিরিয়ায় রাজনৈতিক সমাধানের বিষয়ে আলোচনায় সরকার পক্ষ আগ্রহী নয় বলে অভিযোগ করেছেন শান্তি আলোচনায় বিরোধী দলের প্রধান প্রতিনিধি নসর আল হারিরি। সিরিয়ার পূর্ব আলেপ্পোতে যুদ্ধ শেষ হয়েছে ৮ মাস হলো। এখনো এলাকার ভবনগুলোতে যুদ্ধের চিহ্ন স্পষ্ট। এর মধ্যেই স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার আশায় ফিরতে শুরু করেছে যুদ্ধের সময় পালিয়ে যাওয়া স্থানীয় বাসিন্দারা। তবে যারা ফিরেছেন তারা বিশুদ্ধ খাবার পানি, গণপরিবহন এবং বিদ্যুৎ সংকটে ভুগছেন। তবুও প্রত্যাশা ফিরবে সুদিন। মানুষজন নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। তাদের জন্য এখন প্রয়োজন পানি ও বিদ্যুতের মতো মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্রের। তবে সবকিছুই সম্ভব। ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হবে। আমরা খাবারের জন্য যে পরিমাণ পানি পাচ্ছি তা পর্যাপ্ত নয়। বিদ্যুৎ না থাকায় চড়া দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। এতে কেবল বাতি জ্বলছে। খাবার রান্না করে একবার খেয়ে বাকিটা ফেলে দিতে হচ্ছে, কেননা ফ্রিজ চালাতে পারছি না। এর মধ্যেই কোনো ধরনের সমঝোতা ছাড়াই জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভায় আয়োজিত ৭ম পর্বের সিরীয় শান্তি আলোচনা শুক্রবার শেষ হয়েছে। সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে বৈঠকের পর এবারের আলোচনায় জঙ্গি বিরোধী লড়াইয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। আমরা আশা করছি ক্রমাগতভাবে অবস্থার উন্নতি হবে। হুট করেই কোনো পরিবর্তন হবে না। আগামী শান্তি আলোচনায় আমরা সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের এক কক্ষে মূল 4টি বিষয় নিয়ে আলোচনায় বসানোর চেষ্টা করব। আশা করছি পরবর্তী শান্তি আলোচনায় সব পক্ষের অংশগ্রহণে একটি বস্তুনিষ্ঠ আলোচনা অনুষ্ঠিত হবে। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে হতাশা প্রকাশ করেন সরকারি প্রতিনিধি দলের প্রধান বাশার আল জাফরি। বিরোধী প্রতিনিধিদের সরাসরি আলোচনায় বসার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। সিরিয়া সংকট নিরসনের ক্ষেত্রে আমরা বাইরের দেশের কোনো খবরদারি মেনে নেব না। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাতীয় ঐক্য, আর আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। একই দিন সরকারি দলের প্রতিনিধিদের বিরুদ্ধে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার অভিযোগ করেন জেনেভা শান্তি আলোচনায় অংশ নেয়া বিরোধী দলের প্রধান প্রতিনিধি নসর আল হারিরি। অপরপক্ষ এখনো আমাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অজুহাত ব্যবহার করছে, যেখানে আমরা সত্যিকার অর্থে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছি। আমরা আইএস দমনে লড়াই করছি।
চলতি বছরের মে মাসে জেনেভায় আরেক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ক্ষমতার হস্তান্তর, নতুন সংবিধান এবং নির্বাচনের পাশাপাশি সব পক্ষকে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান জে মিস্তুরা। শিরিন আক্তার, সময় সংবাদ। মিশরের একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীর হামলায় 2 পুলিশ কর্মকর্তা সহ বাহিনীর 5 সদস্য নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় 3 জন হামলাকারী একটি মোটরসাইকেল নিয়ে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর নিরাপত্তা বাহিনীর কাছে থাকা আগ্নেয়াস্ত্র এবং যোগাযোগের যন্ত্র ছিনিয়ে নিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায় হামলাকারীরা। ঘটনাস্থলের আশপাশে জনসমাগম বেড়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তা বাহিনী বলছে বিভিন্ন সময়ে সিনাই উপত্যকা এবং মিশরের বিভিন্ন স্থানে আক্রমণকারী জঙ্গি গোষ্ঠী আইএসই এই হামলা চালিয়ে থাকতে পারে। 2013 সাল থেকে দেশটিতে চালানো আইএসের হামলায় এ পর্যন্ত শতাধিক মিশরীয় সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে। সবশেষ গত সপ্তাহে সিনাই উপত্যকায় আইএসের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 23 সেনা নিহত হয়। মিশরের হুরগাধার রেড সি অবকাশ যাপন কেন্দ্রে ছুরিকাঘাতে 2 পর্যটক নিহত হয়েছেন। নিহত 2 নারী ইউক্রেনের নাগরিক। মিশরের স্বাস্থ্য বিভাগ জানায় ছুরিকাঘাতে আরও 4 পর্যটক আহত হয়েছেন। হতাহতের এই ঘটনায় পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তাকে আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করছে। হামলাকারী হোটেলে প্রবেশ করেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে বলে জানা গেছে। রেড সি রিসোর্ট মূলত স্কুবা ডাইভিং এর জন্য বিখ্যাত। এর আগে 2016 সালেও এই রিসোর্টে কয়েকজন পর্যটক ছুরিকাঘাতের শিকার হয়েছে, যার দায় স্বীকার করে আইএস। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত 3 ফিলিস্তিনির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার তাদের মরদেহ নিয়ে পশ্চিম তীরে প্রতিবাদ র্যালি বের করে শত শত ফিলিস্তিনি। তারা ইসরায়েলি অবরোধ ও তাদের বিভিন্ন দমন পীড়নের তীব্র নিন্দা জানায়। একই দিন অস্ত্রধারী ওই 3 ফিলিস্তিনির গুলিতে নিহত 2 ইসরায়েলি সেনারও অন্ত্যেষ্টিক্রিয়া হয়। শুক্রবার স্থানীয় সময় সকালে আল আকসা মসজিদের কাছে 3 ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর ওপর সশস্ত্র হামলা চালালে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে 3 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি পুলিশ নিহত হয়। এই গোলাগুলির জেরে শুক্রবার আল আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরায়েল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার প্রথম বর্ষপূর্তি আজ। এই উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করা হবে। এদিকে গত বছরের জুলাইয়ে ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নতুন করে আরও 7,000-এর বেশি সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে তুর্কি সরকার। সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়ে এই 7,563 জনকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে 2,000-এর বেশি পুলিশ, 3 শতাধিক শিক্ষাবিদ, সেনা কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়েছেন। বরখাস্তের পাশাপাশি 3 শতাধিক সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ। গত বছর ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে ব্যাপক ধরপাকড়ের অংশ হিসেবে এ পর্যন্ত 1.5 লাখের বেশি সরকারি কর্মকর্তাকে বরখাস্ত এবং প্রায় 50,000 মানুষকে গ্রেফতার করেছে তুর্কি সরকার। মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযানে আফগানিস্তানে আইএসের শীর্ষ নেতা আবু সাইদ নিহত হয়েছেন। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে আইএসের সদর দপ্তরে অভিযান চালালে গোষ্ঠীর আফগান প্রধান আবু সাইদ নিহত হয়। গেল 11 জুলাই চালানো ওই হামলায় আইএসের আরও বেশ কয়েকজন সদস্য নিহত হয়। আফগানিস্তানে আইএস দমনে অভিযান চালিয়ে আসছে মার্কিন বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে 2016 সালের ড্রোন হামলায় তৎকালীন আইএস নেতা হাফিজ সাইদ খান এবং চলতি বছরের শুরুর দিকে তার উত্তরসূরি আব্দুল হাসিব নিহত হয়। এরপর আইএসের আফগান শাখার দায়িত্ব গ্রহণ করেন আবু সাইদ। তবে আইএসের পক্ষ থেকে এখনো আবু সাইদের নিহতের বিষয়ে নিশ্চিত করা হয়নি। জঙ্গি গোষ্ঠী আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছে বলে কোনো তথ্য ওয়াশিংটনের কাছে নেই বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। সম্প্রতি আইএস তাদের নেতার নিহত হওয়ার খবর নিশ্চিত করার পর এ মন্তব্য করলেন তিনি। শুক্রবার আবু বকর আল বাগদাদির নিহত হওয়ার বিষয়ে জিম ম্যাটিস সাংবাদিকদের বলেন, যতক্ষণ প্রমাণ না হচ্ছে তিনি মারা গেছেন ততক্ষণ যুক্তরাষ্ট্র মনে করে তিনি জীবিত। এই মুহূর্তে তার মৃত্যুর ব্যাপারে কোনো প্রমাণ নেই বলেও জানান ম্যাটিস। সম্প্রতি আলাদা কয়েকটি সূত্র বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে। এর আগে মে মাসে সিরিয়ার রাক্কার কাছে রুশ বিমান হামলায় বাগদাদি নিহত হয় বলে জানায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ফরাসি প্রেসিডেন্টের। নিজ শহরে হামলার 1 বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা। ভারী বৃষ্টিপাতের কারণে চীন, ভারত ও জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি এবং ভূমিধসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে মৃতের সংখ্যা বেড়ে 80 জন ছাড়িয়ে গেছে। আর বাস্তুচ্যুত হয়েছেন 20 লাখেরও বেশি মানুষ। এছাড়া ব্যাপক বন্যা দেখা দেওয়ায় চীনের দক্ষিণাঞ্চলে 75,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দী হয়ে আছে 2.5 লাখেরও বেশি মানুষ। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং বড় দেশগুলোর ব্যাপক মাত্রায় কার্বন নিঃসরণের কারণেই আগাম বন্যার সৃষ্টি হয়েছে। চারিদিকে শুধু পানি আর পানি। টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। আসাম, মণিপুর এবং অরুণাচল প্রদেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও প্রধান প্রধান নদীগুলোর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার আসামের বন্যা পরিস্থিতি আকাশপথে ঘুরে দেখেন রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত। ভয়াবহ এ বন্যায় দেশটির উত্তর পূর্বাঞ্চলে মৃতের সংখ্যা 80 জন ছাড়িয়েছে। এর মধ্যে কেবল আসামেই মারা গেছে অন্তত 57 জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন 20 লাখেরও বেশি মানুষ। পশু পাখির প্রাণহানি সহ ফসলি জমি তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ। বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ ও উদ্ধার কাজে তদারকির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজুর নেতৃত্বে একটি দল গঠন করেছে ভারত সরকার। এছাড়া বন্যা কবলিতদের সহায়তায় কর্মকর্তাদের এলাকা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 সপ্তাহের অব্যাহত বৃষ্টিপাতে আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের বেশিরভাগ তলিয়ে যাওয়ায় পশু পাখির প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে পশু পাখিদের রক্ষায় সেখানকার রাস্তাগুলোতে রাতের বেলা যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে চীনের দক্ষিণাঞ্চলেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে বন্যা কবলিত এলাকা থেকে শুক্রবার অন্তত 75,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়। এখনো 2.5 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে বলে জানায় স্থানীয়রা। শুকনো খাবার ও পানির সংকট দেখা দেয় বিপাকে পড়েছেন তারা। এখানকার সব স্কুল কলেজ ডুবে গেছে। আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। কেবল আমাদের এখানেই অন্তত 800 জনকে আশ্রয় দেওয়া হয়েছে। আশা করি স্থানীয় কর্তৃপক্ষ আমাদের সব ধরনের সহযোগিতা করবেন। জাপানের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানির নিচে তলিয়ে গেছে বহু এলাকা। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বাড়িঘরে পানি ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। কিছুক্ষণ আগে ভয়াবহ বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। আমরা খুবই ভীত হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম বৃষ্টি মনে হয় দীর্ঘ সময় থাকবে, কিন্তু না, বৃষ্টির পর সূর্যের দেখা মিলেছে। আশা করি কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। এছাড়া ভিয়েতনাম সহ এশিয়ার আরো কয়েকটি দেশে অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তন এবং বড় দেশগুলোর ব্যাপক মাত্রায় কার্বন নিঃসরণকেই আগাম বন্যার জন্য দায়ী করছেন পরিবেশবিদরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 3 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেলের দিকে হনুলুলু শহরে 36 তলা ভবনটির 26 তলায় আগুন ছড়িয়ে পড়ে। শতাধিক দমকল কর্মীর প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করায় আগুন অন্য তলায় ছড়িয়ে পড়তে পারেনি বলে জানায় স্থানীয়রা। অগ্নিকাণ্ডের খবরে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এর তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। শুক্রবার এলমন্টের সান গ্যাব্রিয়েল বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। বিমানটিতে সে সময় অন্য কোনো যাত্রী ছিল না বলেও জানায় তারা। পাইলটের পরিচয় প্রকাশ করা হয়নি। কী কারণে এ দুর্ঘটনা ঘটে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে। ইন্দোনেশিয়ার সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরো অনেকে। শুক্রবার বালি দ্বীপ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। বাসটি 34 জন যাত্রী নিয়ে পূর্ব জাভার মালাং শহরে যাচ্ছিল। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার সময় বাসটির অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন। নিহতদের মধ্যে অস্ট্রেলীয় এক নাগরিক রয়েছেন।
এছাড়া আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন জার্মান এক পর্যটক। বাসটির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সৌদি আরবের দাম্মামের সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দাম্মামের নিকটবর্তী প্রথম তানাইয়া এলাকার আল জামিল স্টিল কোম্পানির সামনে দুর্ঘটনা ঘটে। শুক্রবার দাম্মামে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা ফয়সাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুর্ঘটনার সময় ঘটনাস্থলে একজন নিহত হন এবং আহত অপরজন শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন কুমিল্লা জেলার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ হানিফ ও টাঙ্গাইল জেলার হযরত আলীর ছেলে মোহাম্মদ হানিফ মিয়া। তারা দুজনেই দাম্মামের মেসার্স পারেস নাজ কন্ট্রাক্টিং কোম্পানিতে কাজ করতেন। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নিরাপত্তা বাহিনীর চালানো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার আদালত 1979 থেকে 2012 সাল পর্যন্ত মণিপুরে নিহত 1,500 সাধারণ নাগরিকের মৃত্যু তদন্ত করতে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এ নির্দেশ দেন। যদিও সরকার এবং নিরাপত্তা বাহিনী বরাবরই অভিযোগ অস্বীকার করার পাশাপাশি সব ধরনের তদন্তের বিরোধিতা করে আসছে। ভারতের দ্য আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টের মাধ্যমে চালানো তল্লাশি অভিযানের সময় ভুলবশত বা বাধ্য হয়ে বেসামরিক নাগরিককে হত্যা করলে আইন সেনাদের রক্ষা করে। এই আইনে মণিপুর ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাধারণ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে। গত মাসে হিরোজিৎ সিং নামের সাবেক এক পুলিশ কমান্ডো ব্রিটিশ গণমাধ্যম বিবিসির কাছে শতাধিক বেসামরিক নাগরিককে হত্যার কথা স্বীকার করেন। শুক্রবার পশ্চিমবঙ্গের রায়গঞ্জে ধর্ষণের বিরুদ্ধে চলা বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি দোকান, যানবাহন ও ভবন জ্বালিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে আদিবাসী সমন্বয় কমিটি এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। গত সপ্তাহে 2 আদিবাসী নারীকে ধর্ষণের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার না করায় বিক্ষোভকারীরা প্রথমে র্যালি করলেও এক পর্যায়ে তারা সহিংস হয়ে ওঠে। সামনে থাকা দোকান ও যানবাহনে আগুন ধরিয়ে দেয় তারা। এখনও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে না পারায় এই ঘটনার জন্য স্থানীয় সংসদ সদস্য পুলিশকে দায়ী করেছেন। ভারতের কাশ্মীরে জঙ্গি হামলা এবং ভারত চীন সীমান্ত সংকট নিয়ে সরকার দলের সঙ্গে বৈঠক করেছে দেশটির সব বিরোধী দল। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি ও বিরোধী দলের নেতারা। বৈঠকে কাশ্মীরের জঙ্গি হামলার বিষয়ে সমালোচনার মুখে পড়তে হয় বিজেপি সরকারকে। তবে চীনের সঙ্গে সীমান্ত সংকট সমাধানের বিষয়ে একমত হয়েছে সব বিরোধী দলগুলো। দেশ ও জননিরাপত্তার স্বার্থে সরকারের পক্ষে থাকার কথা জানান কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা আনন্দ শর্মা। সন্ত্রাসবাদ মোকাবিলা ও সীমান্ত সুরক্ষার বিষয়ে সরকারকে সমর্থন জানানোর প্রত্যয় ব্যক্ত করেছে সিপিএম, সমাজবাদী পার্টি ও জনতা দলের নেতারাও। এদিকে জম্মু কাশ্মীরের ট্রাল সেক্টরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 অস্ত্রধারী নিহত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে কলেরা রোগ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় সৌদি আরবে আগামী পবিত্র হজেও এর প্রভাব পড়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটি কলেরা রোগ বিষয়ক বিশেষজ্ঞ ডমিনিক লেগ্রোজ জানান, ইয়েমেনের কলেরার প্রাদুর্ভাব আগামী হজেও ছড়িয়ে পড়তে পারে। এর আগে আফ্রিকার দেশগুলোতে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার পর হজের সময় সৌদি আরবের হাজিদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। এর ফলে কলেরার ক্ষেত্রেও একই আশঙ্কা করা হচ্ছে। প্রতি বছর সৌদি আরবের মক্কায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত 15 লাখ মুসলমান পবিত্র হজ পালনে আসেন। হজ পালনের সময় যাতে কলেরা রোগ ছড়িয়ে না পড়ে সেজন্য সৌদি কর্তৃপক্ষকে আগাম ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ ভূমধ্য সাগরে উদ্ধারকৃত 4,400 জনেরও বেশি শরণার্থীর মধ্যে প্রথম দফায় 1,400 শরণার্থী ইতালিতে পৌঁছেছে। ইতালির সরকার শরণার্থী প্রবাহ কমাতে ভূমধ্য সাগরে কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি সংস্থাগুলোর জন্য একটি খসড়া নীতিমালা প্রণয়নের সময় শরণার্থীরা দেশটিতে পৌঁছালো। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 86,123 জন শরণার্থী ইতালিতে এসেছে, যা গেল বছরের তুলনায় 10% বেশি। বেসরকারি সংস্থাগুলোর মতে শরণার্থীদের বিষয়ে ইতালির সরকারের নতুন নীতিমালা পরিস্থিতি আরও জটিল করে তুলবে। এদিকে শরণার্থী সংকট মোকাবিলায় দেশটিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান জাতিসংঘের এক মুখপাত্র। অবৈধ অভিবাসীদের নিয়োগদাতাদের ব্যাপারে তথ্য দিতে মালয়েশিয়ার জনগণকে আহ্বান জানিয়েছেন দেশটির তদন্ত ও বিচার বিভাগের প্রধান
সারভান কুমার মারিমথু। তিনি বলেন, খাবারের দোকানে এবং বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে যেসব অবৈধ অভিবাসী কাজ করছে তাদের খুঁজে বের করা কঠিন। তাই যেসব নিয়োগদাতা অবৈধ অভিবাসীদের কাজ দেবেন তাদের ব্যাপারে তথ্য দিতে দেশটির জনগণের প্রতি অনুরোধ করেন তিনি। সারভান কুমার বলেন, ই কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর গেল 12 দিনে দেশব্যাপী 60টি স্থানে অভিযান চালিয়ে 10,000-এর বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে 1,230 জন বাংলাদেশি। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছে। এছাড়া অবৈধভাবে অভিবাসীদের নিয়োগ দেওয়ার জন্য 67 জন নিয়োগদাতাকেও গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। দেখছেন আন্তর্জাতিক সময়। উইমেন্স ওপেন গলফ চ্যাম্পিয়নশিপ দেখতে নিজের গলফ কোর্স পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে এই টুর্নামেন্ট দেখতে যান তিনি। প্রত্যেক বছরই উইমেন্স ওপেন গলফ চ্যাম্পিয়নশিপ দেখতে নিজের গলফ ক্লাবে যান ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পর এই প্রথম গলফ ক্লাবে গেলেন তিনি। ফ্রান্স সফরে থাকায় অনিশ্চয়তা ছিল তার ভ্রমণ নিয়ে। এদিকে ট্রাম্প গলফ কোর্সে আসলেও সেখানে কঠোর নিরাপত্তা ছিল। তবে দূর থেকেই তিনি ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। টুর্নামেন্টে ভালো করা গলফাররা বিশেষ বৃত্তি পান ট্রাম্পের এই গলফ কোর্স থেকে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের নিস শহরে হামলার 1 বছর পূর্তিতে নিহতদের শ্রদ্ধা জানিয়ে এ প্রত্যয় জানান তিনি। এ উপলক্ষে সামরিক কুচকাওয়াজে অংশ নেন তিনি। এর আগে বাস্তেল দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজনে যোগ দেন ইমানুয়েল ম্যাক্রো। এ যেন আলোর নাচন। বর্ণিল আতশবাজির খেলায় রাতের আঁধারেও আকাশে আলোর ছটা। আইফেল টাওয়ার ঘিরে নানা আতশবাজির এ রঙের খেলা দেখতে প্যারিসে ভিড় করেন বিভিন্ন শহর থেকে আসা ফরাসিরা। শুক্রবার ফ্রান্সের বাস্তিল দিবস উপলক্ষে সবশেষ আয়োজন ছিল এই আতশবাজির প্রদর্শনী। রং আর আলোর প্রদর্শনী বিমোহিত করে রাখে দর্শনার্থীদের। এর আগে বাস্তিল দিবস উপলক্ষে মার্কিন এবং ফরাসি বাহিনী যৌথভাবে সামরিক কুচকাওয়াজ প্রদর্শন করে, যেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সস্ত্রীক যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুচকাওয়াজের পাশাপাশি যুদ্ধ বিমানের প্রদর্শনী ও নানা কসরত দেখান বৈমানিকরা। এ সময় ম্যাক্রো বলেন, কোনো কিছুই যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সুসম্পর্ক ভাঙতে পারবে না। এরপর ম্যাক্রো যান ফ্রান্সের নিস শহরে, যেখানে গত বছর বাস্তিল উৎসব উপলক্ষে জড়ো হওয়া মানুষের ওপর দ্রুত গতিতে ট্রাক চালিয়ে নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিল 86 জন, আহত হয় অর্ধশতাধিক। হতাহতদের প্রতি শ্রদ্ধা জানান ম্যাক্রো। তাদের স্মরণে উপস্থিত সবাই 1 মিনিট নীরবতা পালন করেন। দিনটি উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজন করে নগর কর্তৃপক্ষ। কুচকাওয়াজের পাশাপাশি যুদ্ধবিমান প্রদর্শনীরও আয়োজন করা হয়। ওই হামলায় হতাহতদের সাহায্যকারী 2 জন পুলিশ, 1 জন দমকল কর্মী ও 2 বেসামরিক নাগরিককে সম্মানজনক মেডেল পরিয়ে দেন ম্যাক্রো। ব্যক্তিগতভাবে তিনি ওই হামলায় হতাহতদের পরিবারের সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, তার সরকার সন্ত্রাসবাদ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাবে। যে মানুষগুলো হামলায় নিহত হয়েছে, আমরা কি তাদের ভুলে যাব? আমরা তাদের কখনোই ভুলবো না। আমাদের উপর হামলাকারী সন্ত্রাসীরা আমাদের চোখে অশ্রু দেখে নারকীয় আনন্দ পেতে চায়। ক্ষমাহীন ও কঠোরভাবে আমরা তাদের জবাব দেব। সীমান্তের ভেতরে এবং বাইরের সব জায়গায় আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। নিস হামলায় 1 বছর পূর্তিতে হতাহতদের স্মরণে শুক্রবার বিশেষ কনসার্টেরও আয়োজন করা হয়। ফ্রান্সে এমন ভয়াবহ হামলার পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং সবাই যেন নিরাপদে থাকে, সে প্রার্থনাই ছিল সবার। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। লন্ডনে অ্যাসিড হামলা বেড়ে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ। প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান। সতর্ক থাকার পরামর্শ কমিউনিটি নেতাদের। কাতারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখার ঘোষণা ট্রাম্পের। সৌদি জোটের সঙ্গে চলমান সংকটের রাতারাতি সমাধান সম্ভব নয়, মন্তব্য কাতারের পররাষ্ট্রমন্ত্রীর। মার্কিন নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের দাবি ডেমোক্র্যাটদের। ট্রাম্পের ছেলের সঙ্গে রুশ আইনজীবীর বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক সোভিয়েত গোয়েন্দা। এবং কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো সিরিয়ার 7ম পর্বের শান্তি আলোচনা। নতুন করে আলোচনায় আগ্রহী নয় সরকার, অভিযোগ বিরোধী দলের।
এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।